প্রথমে এখানে প্রশ্ন হচ্ছে কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। তো এখানে বিভিন্ন রাশি আছে, দৃশ্যমান আলো, এক্স রশ্মি, গামা রশ্মি, আলফা রশ্মি, বিভিন্ন রশ্মি আছে, রাইট? আমাদের বুঝতে হবে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি কি আছে। এগুলো খুবই সহজ। আমি যখন গুণগত রসায়ন পড়াইছি তখন এগুলো দেখাইছি যে আমাদের মাঝখানে হচ্ছে দৃশ্যমান আলো, আলো। তারপর আমরা এবিসিডি গুনবো, এবিসিডি এফ জি সেভাবে বলে ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই জেড, জেডকে আমরা জি পড়বো, যদি হচ্ছে গামা, আমরা বলতে পারি এক্স রে, ইউভি রশ্মি, গামা। আবার এবিসির উপরে বললে আমাদের আসে হচ্ছে আই, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে রেডিও। সেম এবিসিডি আই জে কে এল এম এন ও পি ইউ আর, উপর দিয়ে এবিসিডি গুলো আসবে, নিচের দিকে এবিসিডি গুলো আসবে। তো এই ছিল আমাদের বেসিক এখানে যে কি কি রশ্মি আমাদের আছে। এখন এখান থেকে প্রশ্ন আসে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কোনটির তরঙ্গ দৈর্ঘ্য কম। তো যেটা সবার নিচে গামা, গামা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। আবার রেডিওর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তরঙ্গ দৈর্ঘ্য কথা বলতেছি। শক্তির কথা বললে শক্তি ই সমান এইচ নিউ, নিউ সমান আবার সি বাই ল্যামডা, তাহলে ই সমান হচ্ছে এইচ সি বাই ল্যামডা। এখান থেকে আমরা বলতে পারি দুইটা জিনিস, একটা হচ্ছে কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, আবার শক্তি তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তাহলে যেহেতু শক্তি আর তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক, তার মানে গামার শক্তি বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম, শক্তি বেশি। আবার রেডিওর শক্তি সবচেয়ে কম। আবার যেহেতু কম্পাঙ্কর সাথে তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক, তার মানে গামার কম্পাঙ্ক সবচেয়ে বেশি, আবার তরঙ্গ দৈর্ঘ্য রেডিওর কি কম্পাঙ্ক সবচেয়ে কম। এই বিষয়গুলো আমাদের জানতে হবে সামনে লাইফে এগুলো। তো এখান থেকে প্রশ্ন আসছে কোনটি হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। দৃশ্যমান পাইছি, এক্স রশ্মি পাইছি, গামা পাইছি। এক্স রশ্মি মানে হচ্ছে এক্স রে, পাই নাই কোনটা, আলফা পাইনি। আলফা কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ না। আচ্ছা, একটি তরঙ্গমুখী কণাগুলোর মধ্যে দশা পার্থক্য কত? তরঙ্গমুখী মানে কি? সমদশা সম্পন্ন। এটা যে এ বিন্দু হয়, এটা যে বি বিন্দু হয়, সি বিন্দু হয়, এ বি সি প্রত্যেকটার মধ্যে দশা সমান। এটা যদি পাই হয়, এটার দশাও পাই, এটার দশা পাই, এরকম সমদশা সম্পন্ন কণাগুলোর সাথে যোগ করলে আমাদের হচ্ছে তরঙ্গমুখ। এই তরঙ্গমুখের মধ্যে দশা পার্থক্য দিলে কত? পাই পাই পাই, সবগুলোই পাই। আমরা যেমন দশা পার্থক্য হচ্ছে 0 ডিগ্রি, কোনো দশা পার্থক্য নাই। 0 মানে দশা পার্থক্য নাই। এরপর হচ্ছে আমাদের মাধ্যমে পরিবর্তন হলে আলোর বৈশিষ্ট্যের কি পরিবর্তন ঘটে? তো এটা আমি জ্যামিতিক আলো বিজ্ঞান চ্যাপ্টারের মধ্যে পড়াইছি যে মাধ্যমে পরিবর্তন হলে আলো, মনে করো এখন আছে হচ্ছে আলো, একটা তরঙ্গ আমরা দিতে পারি, আছে হচ্ছে মনে করো বায়ু মাধ্যমে। এটা মাধ্যম পরিবর্তন করলে পানি মাধ্যমে গেল, মাধ্যম পরিবর্তন করে বায়ু থেকে পানিতে গেল। এখন তার কি কি পরিবর্তন হবে, কি কি পরিবর্তন হবে? তো মাথায় রাখবা প্রশ্নটা এখানে পরিবর্তন ঘটে বলছে নাকি পরিবর্তন ঘটে না বলছে। কারণ সেম আমাদের বই একটা এমসিকিউ পরে পাবো যে অপরিবর্তনীয় কোনটি, মানে পরিবর্তন ঘটে না কোনটা। তো মাথায় রাখবা যখন মাধ্যমে পরিবর্তন হবে তখন কম্পাঙ্ক যেটা, এইটার পরিবর্তন হয় না, কম্পাঙ্কের পরিবর্তন হয় না। আর বাকি যেগুলো তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ পরিবর্তন হয়, তাহলে আমরা বলি ভি আর ল্যামডা পরিবর্তন হয়, আর কম্পাঙ্ক পরিবর্তন হয় না। তাহলে আমাদের বলছে কোনটি পরিবর্তন ঘটে, তাহলে ভি আর ল্যামডা পরিবর্তন ঘটে, এই ল্যামডা পরিবর্তন ঘটে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক, সহজ প্রশ্ন আসলে। টমাস ইয়ং দ্বিতীয় পরীক্ষার মাধ্যমে কি প্রদর্শন করেন? আমরা ইয়ং এর কি পড়ি? দ্বিতীয় পরীক্ষা পড়ি। তো প্রশ্ন সহজে আসতে পারে দ্বিতীয় পরীক্ষা কার? ইয়ং এর। তো এখন আমাদের বইয়ে আমরা যখন পড়ি, আমরা বইয়ের হেডলাইন গুলো খেয়াল করি না। দাগানো থাকে বইয়ের ভিতরে লাইন, হেডলাইন দাগানো থাকে না কোচিং এর বইগুলোতে। তো আমরা এই জন্য খেয়ালও করি না। সবাইকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে হেডলাইনে কি দেওয়া আছে, যে আলোকের ব্যতিচারের ক্ষেত্রে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা। তার মানে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা আসলে কি বোঝায়? আলোর ব্যতিচার বোঝায়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আলোর ব্যতিচারের ক্ষেত্রে এই পরীক্ষাটা করতেছে। আমাদের হেডলাইনটা অবশ্যই পড়তে হবে। আলোর ব্যতিচার হচ্ছে আমাদের আনসার। এরপর হচ্ছে আমাদের কোন প্রশ্ন? দুটি সুসংগত একবর্ণী আলো গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করে, তাদের দশা পার্থক্য কত? আচ্ছা, গঠনমূলক ব্যতিচার। তো দুই ধরনের ব্যতিচার পাওয়া যায়।
গঠনমূলক বৃত্তিচার, একটা হচ্ছে ধ্বংসাত্মক বৃত্তিচার। তো গঠনমূলক বৃত্তিচারে কি হয়, এই যে পায়ের জোড় গুণিতক হয়। জোড় গুণিতক মানে কি, এখানে 2 পাই আছে, এরকম 2 পাই, 4 পাই, 6 পাই, এরকম যেগুলো জোড় তাদের ক্ষেত্রে হচ্ছে গঠনমূলক বৃত্তি। আর যেগুলো বিজোড়, যেমন এখানে পাই আছে, পাই, 3 পাই, 5 পাই, এগুলো তো বিজোড়, এগুলো হচ্ছে ধ্বংসাত্মক বৃত্তি। এভাবে আনসার করা যায়। ঠিক আছে, বইয়ের লাইন। ইয়ংয়ের পরীক্ষায় 2টি চিট থাকার কারণ, তো ইয়ংয়ের পরীক্ষাটা মূলত কিভাবে হয়, এই যে টি মানে কি, এই সূক্ষ্ম ছিদ্র, এগুলা এরকম। তো ইয়ংয়ের পরীক্ষা কি হয়, এরকম 2টা চিট থাকে, 2টা চিট থেকে 2টা আলোক উৎস হিসেবে কাজ করে। 2টা আলোক উৎস হিসেবে কাজ করে। তার মানে বলতে পারি যে 2টা চিট ব্যবহার করার কারণ হচ্ছে 2টি উৎস সৃষ্টি করে, একটা উৎস দিয়ে হবে না। এখন যদি 2টা উৎস থেকে আমরা একটা উৎস বাদ দিয়ে দিই, মনে করে একটা বাদ দিয়ে দিলাম, 2টা চিট থেকে একটা চিট বাদ দিয়ে দিলাম, তখন আর তার নাম ব্যতিচার থাকবে না, তার নাম হয়ে যাবে অপবর্তন। তার নাম হয়ে যাবে অপবর্তন। এইটাও এমসিকিউতে আছে, একটু পরে দেখাবো যে 2টা উৎস থেকে যদি একটা উৎস বাদ দিয়ে দেওয়া হয়, তখন যেটা থাকে তার নাম হচ্ছে অপবর্তন। এটা কি প্রশ্ন, যে একটি তরঙ্গের 2টি বিন্দুর মধ্যে দশা পার্থক্য দেওয়া π/2, পথ পার্থক্য কত? এরকম অনেকগুলো অঙ্ক আছে একই টাইপের এমসিকিউতে, আমি একটা দেখা দিচ্ছি, বাকিগুলো দেখাবো না, সূত্রটা বলে দিব। দশা পার্থক্য π/2, পথ পার্থক্য কত? আমরা জানি দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। আমাদের এখানে দশা পার্থক্য দেওয়া π/2, এই ল্যামডাটার পাশে চলে আসবে, উপরে চলে আসবে, 2 নিচে চলে আসবে, সমান হচ্ছে পথ পার্থক্য। যা স্যার এরকম করছে, আর কিছু না। পাই দিয়ে পাই কাটলাম, লিখে থাকে এখানে উপরে ল্যামডা, দ্বিতীয় হচ্ছে 4, 2 আর 2 গুণ করলে 4, এর হচ্ছে আনসার। একটি তরঙ্গের 2টি বিন্দুর মধ্যে পথ পার্থক্য দেওয়া আছে 5λ/4, দশা পার্থক্য কত? একটু আগে দেখাইছি, দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। এখানে আমাদের কি দেওয়া, পথ পার্থক্য দেওয়া 5λ/4, এখানে গুণ করে দিব, আনসার এসে পড়বে। অপবর্তন কত প্রকার? অপবর্তন হচ্ছে 2 প্রকার। কিভাবে, বইয়ে নিয়ে আসছি। একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, একটা হচ্ছে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। আলোকের অপবর্তন 2 প্রকার, ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। অপবর্তন মানে কি, আলো যখন কোনো একটা ধারালো প্রান্ত ঘেঁষে যায়, তখন বেঁকে যায়, বেঁকে যাওয়া মানে হচ্ছে অপবর্তন। একটু পরে পাবো আমরা। অপবর্তন হচ্ছে 2 প্রকার। নিচের কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? এটা একটু আগে সলভ করেছি। এই যে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, সবচেয়ে উপরে যেটা সবচেয়ে উপরে সেটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, যেটা সবচেয়ে নিচে তার তরঙ্গ সবচেয়ে কম। রেডিও তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, রেডিও বাংলা হচ্ছে বেতার। নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ দ্বারা ব্যাখ্যা করা যায় না? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। তড়িৎচুম্বকীয় তরঙ্গ দ্বারা ব্যাখ্যা করা যায় কোনটা আর কোনটা যায় না? এখানে কিছু তত্ত্ব আছে, নিউটনের কণিকা তত্ত্ব, হাইগেনের তরঙ্গ তত্ত্ব, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব। এই যে কোনটা কার তত্ত্ব, এগুলো মাথায় রাখতে হবে। তো বলছিলাম, ট্রিক দিছিলাম যে হাত ও নাক ভালো করে আঁকো। হাত দিয়ে হচ্ছে হাইগেন তরঙ্গ তত্ত্ব, নাক মানে নিউটন কণিকা তত্ত্ব, সেটা এখন বলতেছি না, ক্লাসের পড়া। এখানে খেয়াল করো যে কোনটা দ্বারা কি ব্যাখ্যা করা যায় না। যে নিউটনের কণিকা তত্ত্ব অনেক কিছু ব্যাখ্যা করা যায়, কিন্তু কি ব্যাখ্যা করা যায় না? ব্যতিচার, সমবর্তন, অপবর্তন, বিচ্ছুরণ, এগুলো ব্যাখ্যা করা যায় না। এরপর হাইগেনের দ্বারা কি ব্যাখ্যা করা যায় না? সমাবর্তন ব্যাখ্যা করা যায় না। আবার ম্যাক্সওয়েলটা দিয়ে ফটো তড়িৎক্রিয়া ব্যাখ্যা করা যায় না। এখানে কিছু ট্রিক আছে, যেমন নিউটনটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে নিউটন বিষব না। নিউটন বিষব না, এটা হচ্ছে কি বোঝাচ্ছি? না মানে হচ্ছে ব্যাখ্যা করা যায় না। বিষব মানে হচ্ছে বিচ্ছুরণ, সমবর্তন, অপবর্তন, ব্যতিচার। বিষব মানে কি? বিচ্ছুরণ, সমবর্তন, অপবর্তন, ব্যতিচার। নিউটনেরটা দিয়ে এগুলো ব্যাখ্যা করা যায়। আচ্ছা, আবার হাইগেন দিয়ে মনে রাখতে হবে যে সমবর্তনে হাইগেন নাই। সমাবর্তন মানে কি? যে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান হয়, সমাবর্তন অনুষ্ঠান, এটা মনে রাখতে হবে যে সমবর্তনে হাইগেন নাই। তার মানে নাই মানে কি? ধার করা যায় না। আবার ম্যাক্সওয়েল, এটা দিয়ে মনে রাখতে হবে যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব, তার মানে টাত্তা দিয়ে ফটো তড়িৎকে ব্যাখ্যা করা যাবে না। ওকে,
তাহলে আমাদের প্রশ্ন কি করছিল? প্রশ্ন করছে কোন তত্ত্ব দিয়ে নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না? তড়িৎচুম্বক তত্ত্ব মানে কি? ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্ব। এটা কোনটা ব্যাখ্যা করতে পারে না? ফটো তড়িৎক্রিয়া বা আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যা করতে পারে না। ইয়ং-এর দ্বিতীয় পরীক্ষায় দুটি পাশাপাশি উজ্জ্বল ঝালরের মধ্যবর্তী পথ পার্থক্য কত? আচ্ছা, সেম আগের মতো প্রশ্ন আমাদের। দুটি পাশাপাশি উজ্জ্বল বলছে। এরকম ২ রকমের পাওয়া যায়। যেমন এটা পাইছি আমরা অন্ধকার, এটা পাইছি আমরা ধ্বংসাত্মক, একটা হচ্ছে গঠনমূলক। গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার। একইভাবে উজ্জ্বল ঝালর, অন্ধকার ঝালর। তো এটা মনে রাখবা যে উজ্জ্বল ঝালরের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে λ/2 এর জোড় গুণিতক হয়। λ/2 এর জোড় গুণিতক হয়। তাহলে যদি এখানে 2n বসাই, তাহলে n যদি কাটা দিই, তাহলে 2 কাটা যাবে, n ল্যামডা থেকে যাবে। এই হচ্ছে আনসার। λ/2 এর জোড় গুণিতক হয় যখন হচ্ছে উজ্জ্বল, আর যখন অনুজ্জ্বল হয় তখন বিজোড় গুণিতক হয়। এটা করে পাবো এটা। নিচে কোন গ্যালাক্সিটি দ্বৈত প্রতিসরক গ্যালাক্স? কোয়ার্টজ। ঠিক আছে? দ্বৈত প্রতিসরক গ্যালাক্স হচ্ছে কোয়ার্টজ বা বালি, সিলিকন ডাইঅক্সাইড। এটা মুখস্থ কর। দশা পার্থক্য পথ পার্থক্যের কত গুণ? এটা কোত্থেকে আসছে? দশা পার্থক্য পথ পার্থক্যের কত গুণ? তাহলে আমরা জানি, এটাকে দেখছি, দশা পার্থক্য সমান 2π/λ পথ পার্থক্য। কত গুণ? 2π/λ গুণ। পয়েন্টিং ভেক্টর কি? পয়েন্টিং ভেক্টর হচ্ছে এই যে ই আর এই দুটা ভেক্টর, এই দুটার ক্রস গুণ করলে এটা করে পাবো, দেখাবো। তরঙ্গ উপরিপাতনের ফলে কি ঘটে? ব্যতিচার। কিভাবে? এটাকে দুইটা চিহ্ন দেখাইছিলাম, এরকম দুইটা আলোক উৎস। খেয়াল করে দেখো, একটা এটার উপর উপরিপাতিত হচ্ছে, একটা এটার উপর উপরিপাতিত হচ্ছে। তাহলে এরকম উপরিপাতনের ফলে কি তৈরি হয়েছে? কি পরীক্ষা ছিল? ইয়ং-এর দ্বিতীয় পরীক্ষা, ব্যতিচারের পরীক্ষা। তার মানে উপরিপাতনের ফলে কি তৈরি হয়? ব্যতিচার হয়। উপরিপাতনের ফলে ব্যতিচার হয়। ব্যতিচার এক ধরনের উপরিপাতক, এটাকে বলছে। নিচের কোন তরঙ্গটির পোলারায়ন সম্ভব নয়? পোলারায়ন মানে হচ্ছে সমবর্তন। আমরা এখন দেখবো হচ্ছে সমবর্তন সম্পর্কে। সমবর্তন বা পোলারায়ন। সমবর্তন কাদের ক্ষেত্রে সম্ভব? 2 ধরনের তরঙ্গ আছে। একটা হচ্ছে আরো তরঙ্গ, আর একটা হচ্ছে লম্বিক তরঙ্গ। আরো তরঙ্গ কোনগুলা? আতে আরো, আতে হচ্ছে আলো, তারপর আছে হচ্ছে এক্স রে, এরকম যেগুলো আছে। ওকে, মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেগুলো এক্স রে বা একই টাইপের, মানে এই টাইপের, আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ যা আছে সেগুলা। তারপর হচ্ছে আমাদের মোট কথা হচ্ছে এই টাইপের আলোর মতো এগুলা। লম্বিক কোনগুলা? লম্বিক কোনগুলা? আমার যত শব্দ আছে, যত ধরনের শব্দ আছে, সব হচ্ছে লম্বিক তরঙ্গ। ঢোলের শব্দ, যে কোনো শব্দকে সব হচ্ছে লম্বিক তরঙ্গ। লম্বিক তরঙ্গ কিভাবে যায়? লম্বিক তরঙ্গ সঞ্চালিত হয় এভাবে। আর আরো তরঙ্গ যায় কিভাবে? এভাবে। ওকে, তাহলে এইখানে মধ্যবর্তী কোণ থাকে হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে মধ্যবর্তী কোণ থাকে হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এটা সমকোণে যায়, এটাতে সমান্তরালে যায়। তো এই যে আরো তরঙ্গ, এটার আরেকটা নাম হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আর এই যে লম্বিক তরঙ্গ, তার একটা নাম হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। উদাহরণসহ বললাম, সমবর্তন শুধুমাত্র এই আরো তরঙ্গের ক্ষেত্রে সম্ভব, লম্বিকের ক্ষেত্রে সম্ভব। তো আমরা যত ধরনের শব্দ আছে তাদের ক্ষেত্রে সমবর্তন সম্ভব না, সম্ভব হচ্ছে আরো তরঙ্গের ক্ষেত্রে, মানে আলো, এক্স রে, এগুলোর ক্ষেত্রে সম্ভব। ঠিক আছে? ওকে, আমরা এখান থেকে বলতে পারি যে নিচে কোনটি ক্ষেত্রে পোলারায়ন সম্ভব নয়? বলছিলাম আলো। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন অ্যাড করলে ভালো হবে, সেটা হচ্ছে পানি। এটা আমি ভুলে গেছিলাম। পানি বা আলো, পানি, এক্স রে, এরকম যেগুলো আছে বেতার তরঙ্গ, ওইগুলো। তাহলে বেতার, এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলছিলাম, বেতারের মতো, মানে এক্স রে মতো যেগুলো আছে, পানি, আলো, এগুলো সব কি আলো তরঙ্গ। তার মানে এদের হচ্ছে পোলারায়ন সম্ভব, শব্দ সম্ভব। ফ্রনহোফার শ্রেণীর অপবর্তনে আলোক রশ্মি সমূহ ও তরঙ্গ মুখ কেমন থাকে? ফ্রনহোফার, এটা একটু খেয়াল করি আমরা বই থেকে। আলোর অপবর্তনের ক্ষেত্রে দুইটা আছে, তাই না? একটা হচ্ছে ফ্রেনেন্সি অপবর্তন, একটা হচ্ছে ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন। খেয়াল করো, ফ্রেনেল নামটা হচ্ছে ছোট, ফ্রেনেল নামটা হচ্ছে ছোট, ফ্রনহোফার নামটা হচ্ছে বড়। একটা ছোট নাম, একটা হচ্ছে বড় নাম। কিন্তু যেটা ছোট নাম সেটা কাছে ঘটে, যেটা বড় নাম সেটা দূরে ঘটে।
কতটুকু দূরে ঘটে? অসীমে ঘটে। আমরা বলতে পারি যে ফ্রেন্ড হচ্ছে সসীম দূরত্ব বা কাছে। কেন? কারণ নামটা ছোট, কাছে। নামটা বড়, দূরে ঘটে। অসীম মানে কি? অনেক বেশি দূরত্ব। অসীমের অনেক বেশি দূরত্ব। এর উদাহরণগুলো লাগবে, উদাহরণগুলো পড়ে আমরা বলতে পারি যে ফ্রনহপার শ্রেণী অপবর্তনে আলোক রশ্মিগুলো অসীমে ঘটে। আচ্ছা, এখন একটা বিষয় যে আমরা একটা চিত্র আঁকবো। মিলে একটা চিত্র আঁকবো। একটা এরকম বল দিয়ে থাকি আমরা। মানে ওটা একটা আলো। একটা জিনিস খেয়াল করে দেখতে পাবা যে যত আমরা কাছে থেকে দূরে গেছি, আমরা যখন কাছ থেকে দূরে গেলাম, এই যে ১ম এ এখানে ছিলাম, এখানে অনেক বাঁকানো ছিল। এটা দেখে বুঝে গেছে এটা বৃত্তের মতো, গোলকীয়। কিন্তু যখনই আমরা দূরে যাওয়া শুরু করলাম, আরেকটু আগাইলে আমাদের মনে হবে যে এটা হচ্ছে একটা সমতল। মানে এটা দেখে গোলকীয় মনে হয় না। আর গোলকীয় মনে হয় না, মনে হয় হচ্ছে সমতল। এখন যে বিষয়টা, কাছে জানি কোনটা ছিল, সসীম যেন কোনটা ছিল? সসীম ছিল হচ্ছে আমাদের ছোটটা, প্যারালাল শ্রেণী। আর যেটা কোনটা বড় ছিল? ফ্রনহপার। এটা হচ্ছে অসীমে। তাহলে অসীমে সমতল হয়, আর কাছে কি? সসীমে গোলকীয় হয়। তো আমাদের প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে ফ্রনহপার। তার মানে বড় নাম। বড় নাম মানে কি? দূরে। তো এটা কি হবে? সমতল হবে, মানে লম্বা হবে এবং সমান্তরাল হবে। গোলকীয় হবে না, গোলকীয় হবে। গোলকীয় কোনটা হবে? গোলকীয় হবে হচ্ছে ফ্রেনেল শ্রেণী। গোলকীয় হচ্ছে ফ্রেনেল শ্রেণী। ই এবং এইচ প্রত্যেকের সাথে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কত কোণে থাকে? ই এবং এইচ এর মধ্যবর্তী কোণ চাইছে। আমরা এটা বই থেকে নিয়ে আসতেছি। এখানে খেয়াল করে দেখতে পাবা যে ইটা কি? ই হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড। আর বি কি? চুম্বক ক্ষেত্র। ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর বি হচ্ছে চুম্বক। এই ই আর বি পরস্পরের সাথে কি? তরঙ্গ সঞ্চালনের অভিমুখে ই এবং বি পরস্পরের সাথে কি? লম্ব। লম্ব মানে কি? মধ্যবর্তী ৯০ ডিগ্রি। তার মানে এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে ৯০। আমরা উত্তর পেয়ে গেছি যে ই আর এইচ এর মধ্যবর্তী কোণ হচ্ছে, মানে বি বেগ এইচ দিয়ে যাইলে তো হচ্ছে ৯০ ডিগ্রি। একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য দেওয়া আছে, দশা পার্থক্য কত? অনেকবার করাইছি, শুরুটা এপ্লাই করলে হবে। আচ্ছা, এই প্রশ্নগুলো ভুল আছে। এই পাশ থেকে যেগুলো আছে এগুলো কেটে দিতে হবে। নতুন বই ঠিক করছে কিনা আমি জানি না। আমারটা হচ্ছে ২০২২ ২২-এর ২৩-এর ফার্স্ট এডিশন যেটা ওইটা। তো এইগুলো আসলে ভুল আছে ১ম প্রশ্নটা। এই প্রশ্নগুলো আবার আছে। এই যে ৪৭-৪৮ ওই পৃষ্ঠায় আবার আছে। এই যে ৪৯, এই যে ৪৭, এই যে ৪৮। তার মানে ওই পেজের ওই পাশটা আমরা কেটে দেব। দরকার নাই এটার। এখান থেকে আমরা কারেক্টটা পড়ব। ওই পৃষ্ঠায় ভুল দেওয়া। সমবর্তিত আলোর ক্ষেত্রে কোনটি সত্য? এটাকে দেখছি আমরা যে ই এবং বি এর মধ্যবর্তী কোণ কত? ৯০ ডিগ্রি। তার মানে তারা লম্ব। এটা সত্য। দুটি উৎস হতে সমদশায় একই তরঙ্গ দৈর্ঘ্যের দুটি আলোক তরঙ্গ নিশ্চিত তাদেরকে কি বলে? একটু আগে বলছিলাম যে আমরা যখন ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা করি, এরকম ২ টা উৎস না। এগুলোকে বলা হয় সুসংগত উৎস। সুসংগত উৎস কেন বলা হয়? এখান থেকে যে আলোগুলা বের হচ্ছে তাদের তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তার সবগুলো প্রায় একই রকম। ঠিক আছে? কাছাকাছি। এজন্য তাদেরকে বলে সুসংগত উৎস। কিনারা বা প্রান্ত দিয়ে আলোর বেঁকে যাওয়া ঘটনাকে কি বলা হয়? যখনই পাবা আলোর বেঁকে যাওয়া, তখন উত্তর হচ্ছে অপবর্তন। বেঁকে যাওয়া মানে হচ্ছে অপবর্তন। নিচের কোনটির ক্ষেত্রে অপবর্তন সবচেয়ে বেশি হয়? তো মাথায় রাখবা, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার অপবর্তন বেশি। কিভাবে মনে রাখতে পারো? যে যার টাকা বেশি তার আকাম-কুকাম তত বেশি। যার টাকা নাই তার আকামও নাই, কুকামও নাই। জীবন নিয়ে চিন্তায় আছে না, আকাম-কুকাম কখন করবে? তো যার টাকা বেশি তার আকাম বেশি, অপকর্ম বেশি। যার টাকা বেশি তার অপকর্ম বেশি। অপকর্ম মানে অপবর্তন, টাকা বেশি মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এভাবে মনে রাখছি। আর ব্যতিতরঙ্গ কেন বেশি? এটা আগে পড়াইছি। কম্পন তল ও সমবর্তিতে আলোর সমবর্তন তলের মধ্যবর্তী কোণের মান কত? আচ্ছা, এটা আমি বুঝাই। এটাকে আমরা সমবর্তন নিয়ে কথাবার্তা বলছি। এই সমবর্তনের বিষয়টা কি? একটা আলো। এটা একটা আলো সব দিকে কাটে। এটা সব দিকে কাটে। যখন আমি কি এটাকে একটা পোলারিমিটারের মধ্যবর্তী চালনা করব, একটা
পোলারিমিটারের মধ্য দিয়ে চালনা করলাম, তখন কি হয়ে যাবে? এটা যে কোনো একটা তলে সে আবদ্ধ হয়ে যায়। তো এটা এরকম বিভিন্ন তলে কাঁপতেছিল, এটা এখন শুধুমাত্র এই একটা তলে কাঁপে। তো এটাকে বলে হচ্ছে তল সমাবর্তিত আলো। তল সমাবর্তিত আলো, এবং এই ঘটনাটাকে বলা হয় পোলারাইজেশন। পোলারাইজেশন বা সম্বর্ধন। সম্বর্ধন কোন ধরনের তরঙ্গের ক্ষেত্রে সম্ভব? আরো তরঙ্গ বা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। উদাহরণ কি? পানি, আলো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেগুলো আছে, এক্স-রে এবং এই টাইপের বাকিগুলা। ঠিক আছে? এই হচ্ছে সমাবর্তনের কিছু বেসিক আইডিয়া। তো এখানে আমরা বুঝতে পারছি যে কম্পন তল আগে কাঁপতেছিল সবদিকে, এখন সমাবর্তিত আলো যেকোনো একটা দিকে চলে গেছে। মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। যেমনভাবে এক্স, ওয়াই, জেড এই অক্ষগুলো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আগে সব অক্ষে কাঁপতেছিল, এখন শুধু একটা অক্ষে, তার মানে 90 ডিগ্রি। আচ্ছা, এটা ভুলে দাগানো হইছে, এটা উদ্দীপক সহ প্রশ্ন, এটা স্কিপ করা হবে। অবলোহিত রশ্মির ব্যবহার কোনটি? অবলোহিত রশ্মি মানে কি? আইআর রশ্মি। আমরা যদি কেমিস্ট্রিতে যাই, কেমিস্ট্রিতে লেখা আছে আইআর রশ্মি ৩ ধরনের। একটা হচ্ছে নেয়ার আয়ার, একটা হচ্ছে মিডল আয়ার, আর একটা হচ্ছে ফার আয়ার। এই ফার আয়ার এবং নেয়ার আয়ার দুইটাই মতো চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমরা বলতে পারি অবলোহিত রশ্মির মেইন কাজ হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা। এই মিডল আয়ার দিয়ে জৈব যৌগের যে কার্যকরী মূলক সেগুলো কি শনাক্ত করা হয়। তো আমরা বেশ ভালো ভালো ব্যবহার আছে এখানে। নেয়ার আয়ার চিকিৎসা, ফার আয়ার চিকিৎসা, আর মিডল আয়ার কি জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্ত করেন জৈব যৌগের ক্ষেত্রে। আচ্ছা, এখানে বলছে যে কোনটি হচ্ছে ব্যবহার নয়। তো রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোলের ক্ষেত্রে আইআরসি ব্যবহার আছে। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ, এর মাধ্যমে আছে। ফিজিওথেরাপি একটা চিকিৎসা, এক্ষেত্রে ফার আয়ার ব্যবহার করা হয়। হতে ফিজিওথেরাপি, হতে ফার আয়ার এগুলো ব্যবহার করা হয়। টিভি সিগন্যালের ক্ষেত্রে বেতার তরঙ্গ যেগুলো, ওইগুলো ব্যবহার করা হয়। তাহলে এটা কি? অবলোহিত রশ্মি ব্যবহার না, এটা বেতার তরঙ্গ ব্যবহার। মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হয়? আচ্ছা, মাইক্রোওয়েভ ব্যবহার করা হয় মাইক্রো ওভেন, তারপর হচ্ছে ওয়াইফাই সিগন্যাল, তারপর হচ্ছে রাডার, এগুলা মানে মোবাইল রিলেটেড যেগুলা। আলোক তরঙ্গের বেলায় নিচের কোনটি মিথ্যা? আলোকের ক্ষেত্রে কোনটি মিথ্যা বলছে? আমরা জানি আলো এক ধরনের আরো তরঙ্গ, একটু আগে কয়েকবার দেখাই। আলো এক ধরনের আরো তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। এখানে কি লিখছে? আলো একটি লম্বিত তরঙ্গ, তার মানে এটা ভূত, এটা মিথ্যা। প্রাথমিক বর্ণ নয় কোনটি? প্রাথমিক বর্ণ এটা আসলে ইয়ন্থার পড়ানো, এটা হচ্ছে জ্যামিতিক আলো বিজ্ঞান পড়ানো। তো মনে করে এটা একটা আমি যেটা আঁকতেছি এটা একটা স্কুল, ছোট্ট গ্রামের স্কুল। এখানে একটা পতাকা আছে। এখানে কি আছে? একটা পতাকা আছে। পতাকা আকাশে উঠতেছে মনে করো। পতাকার বাইরে কি সবুজ রঙটা? এটা হচ্ছে সবুজ রঙটা মার্ক করলাম, লাল দিয়ে মাঝখানে বৃত্তটা দিলাম। মনে করো এটা হচ্ছে পতাকা। আর পতাকা কোথায় উড়ে? নীল আকাশে উড়ে। এটা হচ্ছে একটা প্রাথমিক স্কুল যেখানে বাচ্চা-কাচ্চারা পড়তেছে। এটা কি স্কুল? এটা হচ্ছে একটা প্রাথমিক স্কুল। ক্লাস 5 পর্যন্ত যাকে বলে প্রাইমারি স্কুল। প্রাথমিক স্কুলে কি দেখতেছি আমরা? লাল সবুজের পতাকা, তাই না? প্রাথমিক স্কুলে লাল সবুজের পতাকা উড়তেছে, তাই না? লাল সবুজের পতাকা কি হচ্ছে? উড়তেছে। প্রাথমিক স্কুলে লাল সবুজের পতাকা উড়তেছে। কোথায় উড়তেছে? কোথায় উড়তেছে আমরা দেখতে পাচ্ছি? নীল আকাশে উড়তেছে। কোথায় উঠতেছে? নীল আকাশে উঠতেছে। প্রাথমিক স্কুল বা প্রাথমিক বিদ্যালয়ে লাল সবুজের পতাকা নীল আকাশে উঠতেছে। আচ্ছা, তো এই যে নীল আকাশের বিষয়টা, নীল দিয়ে হচ্ছে নীল আকাশ দিয়ে হচ্ছে নীল, লাল সবুজ দিয়ে হচ্ছে লাল আর সবুজ। আর প্রাথমিক স্কুল মানে হচ্ছে এই সবগুলা প্রাথমিক বর্ণ। এগুলো কি বর্ণ? প্রাথমিক বর্ণ। তাহলে এই চিত্র দিয়ে আমরা বুঝতে পারলাম যে প্রাথমিক বর্ণ আসলে কি কি? নীল, সবুজ, লাল। এর প্রাথমিক বর্ণ ৯ কোনটি? এগুনি। শরীরে ব্যথা বেদনা উপশমে নিচের কোনটি ব্যবহার করা হয়? আয়ার রশ্মিটাই বলছিলাম চিকিৎসা ক্ষেত্রে। নেয়ার আয়ার, আর আয়ার, এটা এমনি বলা যায় অবলোহিত রশ্মি বা আয়ার রশ্মি। ইজি ছিল এটা। আলোর অপবর্তন নিচের কোনটির কারণে ঘটে?
অপবর্তন ঘটে ব্যতিচারের কারণে, আর ব্যতিচার ঘটে উপরিপাতনের কারণে। এটা মনে রাখবা। উপরিপাতনের কারণে ব্যতিচার ঘটে, ব্যতিচারের কারণে অপবর্তন ঘটে। আলোর কম্পনের একটা নির্দিষ্ট তলে সীমাবদ্ধ করার প্রক্রিয়া কি বলে? এটা একটু আগে দেখাইছেন, দেখাচ্ছি কোনটা, এটা দেখাচ্ছি। বিভিন্ন তলে কাঁপতেছিল, একটা তলে নিয়ে আসছে। কোনটা? সমাবর্তন বা পোলারাইজেশন। সমাবর্তন বা পোলারাইজেশন। কোন চিরের মধ্য দিয়ে আলো বেঁকে যাওয়ার ঘটনা কি বলে? আচ্ছা, বেঁকে যাওয়ার ঘটনা কি বলে? অপবর্তন বলে। বলছে এই বেঁকে যাওয়ার ঘটনা ব্যাখ্যা করা যায় কোনটির দ্বারা? বেঁকে যাওয়ার ঘটনা ব্যাখ্যা করা যায় কোনটির দ্বারা? বেঁকে যাওয়ার ঘটনা কোনটা ছিল? বেঁকে যাওয়ার ঘটনা ছিল হচ্ছে অপবর্তন। তাহলে আমাদের বুঝতে হবে যে অপবর্তন ব্যাখ্যা করা যায় কোনটির দ্বারা? দেখো তো লেখা আছে কিনা। হাইগেনের তরঙ্গ তত্ত্ব, প্রতিফলন, প্রতিসরণ, বৃত্তিচার, অপবর্তন ব্যাখ্যা করা যায়। খেয়াল করে দেখো, নিউটনেরটা দিয়ে অপবর্তন ব্যাখ্যা করা যায় না, তাই না? নিউটনটা দিয়ে অপবর্তন ব্যাখ্যা করা যায় না, কিন্তু হাইগেনের যে তরঙ্গ তত্ত্ব, এটা দিয়ে অপবর্তন ব্যাখ্যা করা যায়। তাহলে আমরা বলতে পারি যে উত্তর কি? হাইগেনের তরঙ্গ তত্ত্ব, এটা দিয়ে অপবর্তন ব্যাখ্যা করা যায়। একটু ডিপ কোশ্চেন আর কি। ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক এবং দ্বিতীর থেকে পর্দা দ্রুত দ্বিগুণ করলে ডোরা মানের ব্যবধান কত হবে? তো এটা আসলে কি? ডোরা মানের যে ব্যবধান বা ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান আমাদের ধরলাম হচ্ছে এক্স, ডেল এক্স ইকুয়ালস টু ল্যামডা ডি বাই 2a। ঠিক আছে, ল্যামডা ডি বাই 2a। তো বলছে এই 2a মানে কি? এই যে আমাদের দ্বিচির, এই চির দুই মধ্যবর্তী দূরত্ব এ, এবং এইখানে হচ্ছে আমাদের পর্দার আকার। এই তরঙ্গগুলো এখান থেকে তৈরি হয়ে যেখানে পড়ে, এটা হচ্ছে একটা পর্দার আকার। এই পর্দাতে তোমার হচ্ছে অন্ধকার উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল এরকম তৈরি হয়। এই পর্দার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। আমাদেরকে বলছে যে এই যে তীরটার মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করে দিয়েছে, তার মানে একে করে দিয়েছে হাফ, আর ডিকে করছে দ্বিগুণ। তাহলে উপরে 2, নিচে হাফ। উপরে 2, নিচে হচ্ছে হাফ, তাহলে হাফটা উপরে চলে গেলে 4 হয়ে যাবে। তাহলে কত হবে? 4 গুণ হবে। ইজি জিনিস। 4। নিচের কোন বৈশিষ্ট্য বলে দেয় যে আলো একটি অনুপ্রস্থ তরঙ্গ? বলছিলাম অনুপ্রস্থ তরঙ্গ মানে সেটা সমাবর্তন দিবে, লম্বিক তরঙ্গ দেয় না। তাহলে সমাবর্তন দিয়ে আমরা বুঝতে পারি এটা একটা অনুপ্রস্থ তরঙ্গ। সমাবর্তন না দিলে সেটা হচ্ছে দৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ। নিচের কোন তড়িৎচুম্বকীয় বিকিরণের কম্পাঙ্ক সবচেয়ে কম? খেয়াল করো, আমরা এটা পড়ছি। কম্পাঙ্ক কম জিজ্ঞেস করছে, কম্পাঙ্ক কম কার? আমরা একটু খেয়াল করি এখানে, যেটা নিচে তার কম্পাঙ্ক হচ্ছে বেশি। কেন? কারণ তার তরঙ্গ দৈর্ঘ্য কম। যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কম্পাঙ্ক বেশি। আর যেটা উপরে তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং কম্পাঙ্ক হচ্ছে কম। আমাদের অপশনে এইখান থেকে যেগুলো থাকবে আমরা সেগুলো চেক করব। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এই যে গামা সবার নিচে, এর উপরে হচ্ছে আমাদের এক্স রে, এর উপরে হচ্ছে ইউভি, এর উপর হচ্ছে অবলোহিত বা আইআর। আইআর যেহেতু সবার উপরে, তরঙ্গ দৈর্ঘ্য এখানে বেশি, কম্পাঙ্ক সবচেয়ে কম। আচ্ছা, এই প্রশ্নটা দেখ, এই প্রশ্নটা দাগানো হয় না, এটা দেখ। এপসাইলন নট মিউ নট এর একক নিচের কোনটি এককের সমান? এপসাইলন নট মিউ নট, এটা আমি দেখাচ্ছি। আমাদের সূত্র হচ্ছে 1/√ওভার এপসাইলন নট মিউ নট। এই যে পুরো সূত্র, এটা দিয়ে আসলে বোঝায় আলোর বেগ। এটা দিয়ে কি বোঝায়? আলোর বেগ। এখন আমরা জানি আলোর বেগ হচ্ছে একটা বেগ, এটা বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে 1/√ওভার এপসাইলন নট মিউ নট, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড বা বেগের একক, ভ্যালোসিটি। কি বলতে পারি? ভ্যালোসিটি। এখন আমি যদি এটাকে উল্টা দিতে চাই বা এভাবে লিখতে চাই, √ওভার এপসাইলন নট মিউ নট, এটা কি হবে? ভ্যালোসিটি ইনভার্স হয়ে যাবে।
ভেলোসিটি ইনভার্স হয়ে যাবে। আর এই রুটটা উঠে দিতে চাই বা শুধু লিখতে চাই যে এপসাইলন মিউ নট, তাহলে কি একটা স্কয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ভেলোসিটি ইনভার্স 2 হয়ে গেল, স্কয়ার যেহেতু সাথে 2 গুণ হইছে। এর হচ্ছে আমাদের আনসার। ঠিকই। এটা একটা সহজ বিষয় ছিল। জাস্ট কনভার্টটা করা শিখতে হবে। ভেলোসিটি ইনভার্স। কোনটি সত্য নয়? কোনটি সত্য নয়? আলো এক প্রকার শক্তি সত্য। আলো একটি তরঙ্গ সত্য। আলোর ভরবেগ আছে। যখন গতিশীল হয় তখন তার ভর থাকে গতিশীল অবস্থায়। আমরা জানি প্রোটনের ভর থাকে। তো গতিশীল প্রোটনের কি ভর আছে, তার মানে কি ভরবেগ আছে। আচ্ছা, আলোক তরঙ্গ প্রবাহের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না? কারণ আলো এক প্রকার তড়িৎ চৌম্বক তরঙ্গ। আমরা জানি যারা তড়িৎ চৌম্বক তরঙ্গ তাদের চলাচলের ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আমি মানুষ, আমার চলাচলের জন্য রাস্তা দরকার হয়। আলো তার মানুষ না, তার চলাচলের জন্য রাস্তার প্রয়োজন। এই জন্য তাকে বলা হচ্ছে তড়িৎ চুম্বক তরঙ্গ। এরকম কারা কারা আছে, এক্সরে আছে, বেতার, এগুলো যেগুলো মাধ্যমের প্রয়োজন হয় না। ঠিক আছে। আলোর অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ উভয় প্রকার তরঙ্গ সম্ভব। মানে অনুদৈর্ঘ্য বলতে কি, আমাদের এটা হচ্ছে কি বলে আলো তরঙ্গ। অনুপ্রস্থ মানে কি লম্বিক তরঙ্গ। উভয় প্রকার তরঙ্গের মধ্যে সম্ভব। এটা হচ্ছে সমবর্তন তো সম্ভব না, শুধুমাত্র আলো তরঙ্গ সম্ভব। এটা হচ্ছে কোনোটি নয়। ওকে, একটি কম্প্যাক্ট ডিস্ককে আলোর সামনে ধরা হলো যেন আলো প্রতিফলিত হয়ে বিভিন্ন বর্ণের আলোকচ্ছটা দেখা যায়। আর কারণ আলোর কোনটি? আচ্ছা, আলো যদি বিভিন্ন দিকে ছড়ায় তাকে আমরা কি বলি? আলো বিচ্ছুরণ বলি। অপশন যেহেতু নাই, এটা কোনোটি নয়। আলোর কোয়ান্টাম নাম দেন কে? ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, আমরা জানি ম্যাক্স প্লাঙ্কের কি তত্ত্ব? কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম থেকে আসছে কোয়ান্টাম। এটা আমরা বের করতে পারবো ইনশাল্লাহ, যে রুট ওভার মিউ নট এপসাইলন নট। এটা আমরা অলরেডি করাইছি। এই যে রুট ওভার মিউ নট এপসাইলন মানে কি? ভেলোসিটি ইনভার্স। ভেলোসিটি ইনভার্স। ভেলোসিটি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড। ভেলোসিটি ইনভার্স মানে কি? পার মিটার সেকেন্ড। পার মিটার সেকেন্ড হচ্ছে এটা। পার মিটার সেকেন্ড মানে কি? সেকেন্ড মানে হচ্ছে টাইম। পার মিটার মানে হচ্ছে এল ইনভার্সন। যে এল ইনভার্সন টাইম, এটা হচ্ছে। এই যে শূন্য মাধ্যমে আলোর বেগ সি হলে কোনটি সঠিক? তো সি সমান হচ্ছে 1/√এপসাইলন নট মিউ নট, করাইছে একটু আগে। আলোর কণিকা তত্ত্বের প্রবর্তককে? হাত ও নাক ভালো করে আঁকো। নাক দিয়া হচ্ছে নিউটনের কণিকা তত্ত্ব। নাক দিয়ে হচ্ছে নিউটনের কণিকা তত্ত্ব। এই যে সেম, মানে ওই পৃষ্ঠার যে পড়াগুলো ওইগুলো হচ্ছে এখানে আছে। ওই পৃষ্ঠা পড়াগুলো এই জায়গায় ডাবল আসছে। আমি এখান থেকে যেটা পড়া দিচ্ছি এখানে দেখাচ্ছে আলোর কণিকা তত্ত্ব, নিউটন, তারপর হচ্ছে ক্যালাসের গঠন নির্ণয়ে। আচ্ছা, এটা যদি বই উত্তর অপবর্তন দেওয়া অপবর্তন উত্তর করে, ঠিক আছে। ক্যালাসের গঠন নির্ণয়ের ক্ষেত্রে আলো অপবর্তন বৈশিষ্ট্য, এটা আনসার বইয়ের উত্তরই দেওয়া হবে। কোন বিজ্ঞানী সর্বপ্রথম আলোর তরঙ্গ তত্ত্ব প্রবর্তন করে? কোন বিজ্ঞানী সর্বপ্রথম আলোর তরঙ্গ তত্ত্ব প্রবর্তন করে? তো ওই যে হাত ও নাক ভালো করে হাত, হাইগেনের তরঙ্গ তত্ত্ব। হাইগেনের তরঙ্গ তত্ত্ব, আনসার হচ্ছে হাইগেন। একটি অতি সুসংগত আলোকরশ্মি একটি সূক্ষ্ম তারের উপর আপতিত হলে তারের পিছনে যে ছায়া তৈরি হয় তা একটি তারের নয় বড় অনেকগুলো সমান্তরাল তারের। এই ঘটনা ব্যাখ্যা করা যায় কোনটি দ্বারা? তো আমরা দেখছি যেখানে কি বলা আছে, একটি অতি মানে ধারালো। ধারালো কোনো কিছু দিয়ে যখন আলো যায় তখন বেঁকে যায়। বেঁকে গেলে তার নাম কি হয়? অববর্ত। শূন্য মাধ্যমে প্রবাহমান একটি সমকোল তরঙ্গ মুখে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্রের বিস্তার অনুপাত E/B এর মান এস এগুল। আচ্ছা, আমরা একটু আগে দেখছি এটা বইয়ে, যে E/B এটা কি সমান? আলোর বেগের সমান। সি এর সমান ওই যে ই এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার লম্ব বর্গ থাকে ওইখানে আছে পড়া। নিচের কোন বর্ণটি তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে কম? আমরা কি জানি? বেনি আসহ কলা। বেনি আসহ কলা, তার মানে বেগুনি হচ্ছে সবচেয়ে কম, লাল হচ্ছে সবচেয়ে বেশি। এর আনসার হচ্ছে বেগুন। এখানে কিছু মুখস্থ মান আছে, যেমন মিটার স্কেলে লাল ও বেগুনি আলো তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য কত? আমরা জানি যে বেগুনি আলো
কেমিস্ট্রিতে পড়ছি, শুরু হয় হচ্ছে 380 ন্যানোমিটার থেকে, আর লাল আলো শেষ হয় 780 ন্যানোমিটারে গিয়ে। বলতে পারি দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে মোটামুটি 400 মতো পার্থক্য। কিন্তু আমরা যদি নর্মালি হিসাব করি যে কত থেকে কত পর্যন্ত রেঞ্জ যদি যাই, 380 থেকে 425, আবার এইটা আবার কি 647 থেকে 780। এইভাবে যদি হিসাব করি, এই যে 647 সাথে কিন্তু হিসাব, ঠিক আছে? তো 647-এর সাথে 425 হিসাব করো, মোটামুটি 220-এর মতো হবে, তাই না? এই যে এটাও চান্স, বুঝতে পারছো কি? হ্যাঁ, 647 এখানে হিসাব করছে আর 425 এখানে হিসাব করছে, মানে এটা ফার্স্ট আর এটা লাস্ট হিসাব করছে। দৃশ্যমান বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য বিস্তৃতি কত? এটাকে বললাম 380 হচ্ছে বেগুনির আর 780 হচ্ছে লালে, তার মানে এটা হচ্ছে বিস্তৃতি। 380 থেকে 780, অপশনে যেহেতু 380 বা সরাসরি নাই, অড নাম্বার নাই, একদম ডিরেক্ট রাউন্ড ফিগার দিছে, তাই হচ্ছে 4000 থেকে 8000, মানে রাউন্ড ফিগার দিছে। তরঙ্গের উপরিস্থিত দুটি বিন্দুর দশা পার্থক্য 3/2 পাই হলে এতে পথ পার্থক্য কত? সূত্র কি? দশা পার্থক্য সমান 2 পাই/λ একটু পথ পার্থক্য, সেটা ইউজ করবা, সমস্যা নেই। ইয়ং এর দিচির পরীক্ষায় একটি চির বাদ দিলে কোন আলোকে ঘটনা ঘটবে? এই অলরেডি বলে ফেলছি যে দুইটা চিরে থেকে যদি একটা চির দিই তাহলে সব অবটন হয়ে যাবে, আর দুইটা তীর দিলে কি হবে? ব্যতিচার হবে। এটা অলরেডি বলে ফেলছি, কিন্তু পাশে শুরুতেই বলছি, সামনে আছে। পৃথিবীর চারপাশে যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবী থেকে আকাশের রং কিরকম দেখা যেত? বায়ুমণ্ডল আছে বলে আলোর কি বিচ্ছুরণ ঘটে, আমরা আকাশ নীল দেখতে পাই। যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে হচ্ছে কালো দেখা যেত। এটা আসলে ওদের পড়া না, এটা জ্যামিতি বিজ্ঞানে পড়া। বৃষ্টির দিনে পানির উপর তেলের পাতলা ক্রিম সুন্দর সুন্দর রং দেখায়, সেম জ্যামিতি বিজ্ঞানে পড়া বিচ্ছুরণ, কারণ আলোগুলা কি বিচ্ছুরণ করে, বিভিন্ন রঙের দেখা যায়। ইয়ং এর দিচির পরীক্ষায় দুটি চিট থাকার কারণ কি? আচ্ছা, দুটি চিট থাকার কারণ কি? যাতে হচ্ছে প্রথমত যাতে দুটি সুসংগত উৎস পাওয়া যায়, আর দ্বিতীয়ত দেখো আমাদের হচ্ছে পথ পার্থক্য, যে পথের দূরত্বের পার্থক্য সৃষ্টির জন্য একটা উপর থেকে আসবে, একটা নিচ থেকে আসবে, এটা পথ পার্থক্য তৈরি হবে। এগুলো হচ্ছে আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, খুব বেশি আসে না, তবে যেগুলো বড় অপশন এগুলো দেখে রাখবো, মেডিকেলে দিয়ে দেয়, কমন দিয়ে দেয়। তরঙ্গ গতির ক্ষেত্রে আলো এবং শব্দ আচরণগতভাবে প্রত্যেকে সদৃশ, কেবলমাত্র কোনটি ব্যতীত? মানে বলছে আলো মানে হচ্ছে আরতরম, শব্দ মানে হচ্ছে লম্বিক ত্বরণ, দুইটা প্রায় সেম, কিন্তু কোন জায়গায় ভিন্ন? সমাবর্তনের ক্ষেত্রে ভিন্ন, সমাবর্তন দেখায় না, লম্বিক দেয় না। একই তরঙ্গের দুটি বিন্দু দশা পার্থক্য π/2, পথ পার্থক্য কত বের করতে পারবা? ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় যদি তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে পট্টির প্রস্থ কত হবে? λ/d, প্রস্থ যেহেতু বলছে λ/d, আমাদের হচ্ছে 2a। তাহলে এখানে বলছে তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য যদি দ্বিগুণ করে দিই পুরোটাই দ্বিগুণ হয়ে যাবে, এটা হচ্ছে 2β হয়ে যাবে। আলোক তরঙ্গের মাধ্যমে সঞ্চালিত হয় শক্তি, তাই না? তরঙ্গ শক্তি সঞ্চালিত হয়। আচ্ছা, এইটা দেখো যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে কোনটি অপরিবর্তিত থাকে? আমরা জানি এই তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ ক্লাসের শুরুতে বলে নিছি, এগুলো হচ্ছে পরিবর্তিত হয়, এগুলো হচ্ছে পরিবর্তিত হয়, আর কম্পাঙ্ক হচ্ছে অপরিবর্তিত থাকে, কম্পাঙ্ক হচ্ছে অপরিবর্তিত থাকে। এই অঙ্কটা আমি তোমাদের তরঙ্গ চ্যাপ্টারে করাইছি, ওয়েভ চ্যাপ্টারে করাইছি, তাই এখানে দেখাচ্ছি না। ওয়েভের ক্লাসটা দেখে নিবা, তাহলে এটা বুঝে যাবে। তীব্রতা রিলেটেড অঙ্কগুলো ওয়েভ চ্যাপ্টারে করাইছি, ফার্স্ট পেপারে নবম অধ্যায়। ইয়ং এর দিচির পরীক্ষার সমান বেধের রেখাচিত্র নেওয়ার পরিবর্তে একটির বেদ অপরটির দ্বিগুণ করা হলে ব্যতিচারের সজ্জায় কি হয়? আচ্ছা, কি করছে? একটার বেদ একটা দ্বিগুণ করে ফেলছে, মানে আমরা বলতেছিলাম যে এরকম যদি থাকে, ঠিক আছে, কিন্তু এটা কি করে বলছে? প্রশ্নটা বেশি করে ফেলছে, মনে করো বেশি বড় করে ফেলছে, তখন কি হবে? তখন যে উজ্জ্বল অন্ধকার তাদের তীব্রতা কি বৃদ্ধি পাবে, তীব্রতা বৃদ্ধি পাবে আর কি। কোনো যে কোনো রেখাচিত্রে সর্বোচ্চ অবর্তন ঘটবে কখন? বলছিলাম আগে, যার টাকা বেশি তার অপকর্ম বেশি, মানে ল্যামডা বেশি, অপবর্তন বেশি। এর রেডিও বা বেততরঙ্গের ক্ষেত্রে কি সবচেয়ে বেশি? আচ্ছা, একটি একক রেখাচিত্রের অপবর্তনে রেখাচিত্রের বেধ অর্ধেক করা হলো এবং পর্দা ও রেখাচিত্রের দূরত্ব দ্বিগুণ করা হবে। এটাকে দেখাইছিলাম না যে λ/d/a, এটাকে কি করছে? অর্ধেক করছে। এটা কি করছে? দ্বিগুণ করছে।
একটু উপরে চলে যাবে, তাহলে মোট কত হবে? মোট 4 গুণ হবে। ঠিক আছে? অসমবর্তিত আলোক রশ্মিকে আংশিক কিংবা সমতুল্য সমবর্তিত আলোকে বিভিন্ন পদ্ধতিতে রূপান্তর করা যায়। এই যে কোনটিতে এটি সম্ভব নয়। আচ্ছা, তো কি বলছে বিষয়টা? যে অসমবর্তিত যে আলোক রশ্মি এগুলো আংশিক কিংবা সমতুল্য সমবর্তিত আলোকে বিভিন্ন পদ্ধতিতে রূপান্তর করা যায়। তো অপবর্তনের ক্ষেত্রে বাকিগুলো দেখো, প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ এগুলো হচ্ছে আলোর যে নরমাল বৈশিষ্ট্যগুলা। আর অপবর্তন বিকিরণ এক্ষেত্রে কি? এটা সম্ভব না। তো এইটা আসলে খুবই ইজি প্রশ্ন, যে আমাদের হচ্ছে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় ছিদ্রদ্বয়ের মধ্যে ব্যবধান ডি এবং ব্যবহৃত আলোক তরঙ্গের ল্যামডা হলে জালোরের কৌণিক বেগ কত হবে? তো এটা আমরা দেখছিলাম যে ঝালরের ক্ষেত্রে আমরা যখন প্রস্থ বের করি, ঝালরের প্রস্থ যখন বের করি তখন হচ্ছে এন ল্যামডা ডি বাই আমাদের হচ্ছে এ। এই এ তাকে ইসাকসের বই লিখছে 2D। এ যেই কথা 2D একই কথা। ওকে? এন হচ্ছে যদি 1 হয়ে যায় তাহলে এনটা বাদ চলে যাবে। এন 1 হলে এনটা বাদ চলে যাবে। আর কৌণিক বেগের ক্ষেত্রে মনে রাখবা এই ডিটাও বাদ চলে যাবে। ঠিক আছে? ল্যামডা বাই 2D এভাবে মনে রাখবা আরকি। সূত্রগুলো মুখস্থ থাকলে ভালো, মুখস্থ না থাকলে ট্রিক ব্যবহার করবা। ইয়ানি দিচ্ছে পরীক্ষায় আলোর যে বর্ণের জন্য ঝালরের বেধ ন্যূনতম হবে। দেখো আমার সূত্র দেখলাম একটু আগে, যে বেধ মানে প্রস্থ ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, তাই না? তো ল্যামডা যার বেশি তার কি প্রস্থ বেশি, কারণ এর উপরে আছে। তাহলে আমরা জানি বে, নি, আ সহ কলা। তাহলে যা তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার প্রস্থ বেশি, যা তরঙ্গ দৈর্ঘ্য কম তাকে প্রস্থ। অপশনে কি বেগুনি আছে? নাই। বেগুনির পরে কে? নীল। অপশন নীল আছে? হ্যাঁ আছে। তার মানে নীলের ক্ষেত্রে কি বেধ সবচেয়ে কম। মাধ্যম পরিবর্তন হলে আলোর কোন বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে? তরঙ্গ দৈর্ঘ্য আর বেগ, কম্পাঙ্কে পরিবর্তন ঘটে না। অলরেডি বলছি। ফ্রেনেল অপবর্তন ঘটার ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রয়োজনীয় শর্ত? আচ্ছা, ফ্রেনেল হচ্ছে ছোট শব্দ, তার মানে এটা হচ্ছে সসীম, কাছে। ঠিক আছে? মানে হচ্ছে গলীয় হবে। আর যেটা হচ্ছে ফ্রনফা সেটা হচ্ছে বড় অসীমে। তার মানে ফ্রেনেলের ক্ষেত্রে শর্ত হচ্ছে অসীমে থাকবে না। কিসে থাকবে? সসীমে থাকবে। এটা খেয়াল করুন। দ্বিপ্রতিসরণে আমরা দুটি প্রতিসৃত রশ্মি অর্থাৎ ও রশ্মি ও ই রশ্মি পাই। নিচে কোন বক্তব্যটি সঠিক? যেহেতু দ্বিপ্রতিসরণ ঘটছে তার মানে দুইটা হচ্ছে এখানে সমবর্তিত হবে, রাইট? তাহলে ও রশ্মি এবং ই রশ্মি হচ্ছে উভয় সমবর্তিত। অপবর্তনের দ্বারা আলো কোন ধর্মটি প্রমাণিত হয়? আলো তরঙ্গ বইলেই তো এরকম বাইকা যায়, তাই না? তার মানে তরঙ্গ রূপ প্রকাশ পায়। দুটি আলোক উৎস, এটা আরেকভাবে ব্যাখ্যা করা যায়, এটা আরেকভাবে ব্যাখ্যা করা যায়। যে আমরা দেখছিলাম যে হাইগেনের তরঙ্গ তত্ত্ব, হাইগেনের কি তত্ত্ব? তরঙ্গ তত্ত্ব। তো এই হাইগেনের তরঙ্গ তত্ত্ব যেটা, এটা দ্বারা অপবর্তন ব্যাখ্যা করা যায়। এটা কিন্তু এটা দেখে আসছি আমরা। তার মানে হচ্ছে কি প্রকাশ পায়? আলো তরঙ্গ। দুটি আলোক উৎস সুসংগত হবে যদি তারা যে আলো উৎপন্ন করে তাদের, তো আমরা বলছিলাম যে সুসংগত কখন বলবে? যখন তাদের বিস্তার, দশা পার্থক্য, তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? সমান হবে। সেম এই অঙ্কটা আমি তোমাদের ওয়েব চ্যাপ্টারে করাইছি, তরঙ্গ অধ্যায় করাইছি, সেখান থেকে দেখে নিন। এটা একটু আগে সলভ করাইছি, 4 গুণ হবে। এগুলো সব তরঙ্গ অধ্যায়ের পড়া, ইজি। তুমি যদি ছিদ্রের বেধ বা প্রস্থ দ্বিগুণ করো তাহলে তোমার তীব্রতা কত গুণ হবে? দ্বিগুণই হবে। ঠিক আছে? এগুলো ইজি। আচ্ছা, এইটা দেখো, দুটি সুসংগত উৎস হতে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করে তখন দশা পার্থক্য কত? গঠনমূলক ব্যতিচার কখন? যখন পায়ে জোর গুণিতক হবে। পায়ে জোর গুণিতক হবে। পাই বাই 2 পাই। আর বিজোড়ের ক্ষেত্রে ধনাত্মক ব্যতিচার, কথা শুরুতে বলছি। নিচের কোনটি সমাবর্তিত আলো গঠন করতে পারে? যেগুলো হচ্ছে প্রিজম, নিকেল প্রিজম, ঠিক আছে? তারপর হচ্ছে ক্যালসাইট, এগুলো হচ্ছে কি সমাবর্তিত আলো তৈরি করতে পারে। সমাবর্তনের ক্ষেত্রে এই পড়াটা পাবা। ঠিক আছে? পোলারয়েড যেগুলো, পোলারয়েড। সমবর্তিত আলোর ক্ষেত্রে কম্পন তলে ও সমাবর্তন তলের মধ্যবর্তী কোণ কত? একটু আগে বলছিলাম যে একটা সব দিকে কাঁপতেছে এটাকে একটা তলে আবদ্ধ করে দেয়। তার মানে এটা কি 90 ডিগ্রি সব পারাইছে এক। তড়িৎ চুম্বকের তরঙ্গ কি উৎপন্ন করে? তড়িৎ চুম্বকের তরঙ্গ থেকে যে আধানগুলো তৈরি হয় এগুলো কি স্থির আধান? অবশ্যই না, এগুলো গতিশীল আধান। এখন প্রশ্ন করছে গতিশীল আধানটা কেমন?
ত্বরণ যুক্ত নাকি ত্বরণ ছাড়া? ত্বরণ যুক্ত, কারণ কি এগুলো গতিশীল আছে, ত্বরণ তৈরি হবে, স্পিড সবসময় সেম থাকবে না। রাডার তরঙ্গ বলতে আমরা মূলত কোনটাকে বুঝি? রাডার তরঙ্গ বলতে আমরা মূলত মাইক্রোওয়েভ তরঙ্গটাকে বুঝি। ওই যে ওয়াইফাইটাতে সিগন্যাল দেওয়ার জন্য রাডার তরঙ্গ। কার কম্পাঙ্ক সর্বাধিক? যে সবার নিচে তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, গামা। তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, কম্পাঙ্ক সবচেয়ে বেশি। ওজোন স্তর কোন বিকিরণ শোষণ করে? সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে, কেমিস্ট্রি পড়া। কোন নীতির উপর ভিত্তি করে আলোকীয় তন্তুর ভেতর দিয়ে আলো সঞ্চারিত হয়? আচ্ছা, এই যে অপটিক্যাল ফাইবার যেগুলা এই অধ্যায়ের পড়া না, যিনি চালু বিজ্ঞানে পড়া, তারপরে এখানে দিয়ে দিস পূর্ণ বন্তনী প্রতিফলন যেটা, ঠিক আছে, অপটিক্যাল ফাইবার। সুসংগত দুটি উৎস যে তরঙ্গ উৎপন্ন করে তাদের আমরা এটাকে দেখছি বিস্তার সমান, তরঙ্গ দৈর্ঘ্য সমান, দশা পার্থক্য কি সমান। ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষা পানির মধ্যে করা হলে কি ঘটবে? তো দ্বিতীয় পরীক্ষা যদি পানির মধ্যে করা হয় তাহলে বেদ ল্যামডা d/2a পানিতে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে। এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? পরিবর্তিত হয়। তাহলে পানি থেকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে। তরঙ্গ দৈর্ঘ্য কমে গেলে বেদ কি হবে? কমবে, কারণ ল্যামডা কমে গেছে। ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় ব্যতিচার পট্টির কৌণিক বেদ কোন রাশির উপর নির্ভর করে না? একটু আমরা দেখছিলাম যে যখন কৌণিক বেদের সূত্র পড়ছি, পট্টির কৌণিক বেদের সূত্র পড়ছি, সূত্র কি ছিল? λ/2d, তো ছোট হাতের d, মানে এখানে বড় হাতের ডিটা ছিল না, বলছিলাম কিন্তু একটু আগে ডি থাকবে না। তো দেখো আমাদের ল্যামডা আছে, ডি আছে, λ/d এর অনুপাত আছে, কিন্তু ডি কিন্তু ছিল না, তাই না? এটা হচ্ছে আমাদের আনসার, ডি ছিল না, বলছিলাম মনে করতে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের একটি একবর্ণী রশ্মিগুচ্ছ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেল, আলোর কি হবে? আচ্ছা, আমাদেরকে যদি পানিতে হাঁটতে দেয় আর বাতাসে হাঁটতে দেয়, কোন জায়গায় আমাদের স্পিড বেশি হবে? বাতাসে, মানে নর্মাল বায়ুর মধ্যে আমাদের স্পিড বেশি হবে, পানিতে স্পিড কম হবে। কেন স্পিড কমে পানিতে? কারণ পানি হচ্ছে ঘন মাধ্যম। ঘন মাধ্যমে হচ্ছে আমরা কি খুব দ্রুত হাঁটতে পারবো না, এটা তো স্বাভাবিক। হালকা মাধ্যমে আমরা দ্রুত হাঁটতে পারবো, তার মানে ঘন মাধ্যমে বেগ কম, হালকা মাধ্যমে বেগ বেশি। তো যখন ঘন থেকে হালকা মাধ্যমে যাবে বেগটা বাড়বে। বেসিক এগুলো মাথায় চিন্তা করলে উত্তর এসে পড়বে, এগুলোর সাথে ফিজিক্সের কোনো সম্পর্ক নেই। নিচের রশ্মিগুলোর মধ্যে কোনটির কম্পাঙ্ক ন্যূনতম? কম্পাঙ্ক ছোট মানে কি? সে উপরে আছে, অবলোহিত মানে আইআর, বলছিলাম কম্পাঙ্ক ন্যূনতম, তাহলে ইউবি। আচ্ছা, এখানে আনসারটা ভুল আছে, হ্যাঁ আনসারটা ভুল আছে, দেখাচ্ছি কিভাবে ভুল আছে। বলছে কোনটির কম্পাঙ্ক ন্যূনতম? যেটা উপরে আছে, তাই না? কারণ নিচে দিয়ে থাকলে কম্পাঙ্ক বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে আমাদের নিচে দিয়ে যে উপরে যায় গামা, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, আমার কম্পাঙ্ক সবচেয়ে বেশি। এরপর হচ্ছে আমাদের এক্স রে, এরপর হচ্ছে ইউবি, তারপরে দৃশ্যমান, এরপর আয়া, এরপর মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ যেহেতু অপশনে আছে, এটা কম্পাঙ্ক সবচেয়ে কম, এটা হবে আনসার, আনসার ভুল আছে। ওকে, তাহলে আমাদের ভূতল বিজ্ঞান চ্যাপ্টার এই পর্যন্তই। আমরা পরবর্তী তপন চ্যাপ্টার আপলোড করবো ইনশাল্লাহ। পরবর্তী লেকচারে দেখা হবে ইনশাল্লাহ। তোমাদের কাজ হচ্ছে আমি এটার সাথে সাথে বইয়ের যে পাঠগুলো দেখা দিছি, বই থেকে পাঠটা রিড করে ফেলবো, এমসিকিউ সলভ করবো, বই থেকে পাঠটা রিড করে ফেলবো, তাহলে আটকানো জায়গা থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।